হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিএসসি। আমি তোমাদের সাথে আবার একটি ক্লাস নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তো আজকে আমরা যে ক্লাস নিয়ে যেটা আলোচনা করব সেটা আমাদের আগের ক্লাসের পার্ট 2 বলতে পারো। পার্ট 2 মানে হচ্ছে আমরা আগে একটি ক্লাস করেছিলাম যেখানে ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর অবস্থান লক্ষ্য করেছিলাম এবং প্রতিবেশী দেশগুলো কিভাবে কোন দিকে অবস্থিত রয়েছে সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওই যে প্রতিবেশী দেশগুলো আগের দিন আমরা দেখেছিলাম যে ভারতের কোন দিকে রয়েছে। আজকে আমরা আলোচনাটা করব ওই প্রত্যেকটা প্রতিবেশী দেশের সাথে কি কি বাউন্ডারি লাইন বা সীমানা রেখা আমরা শেয়ার করছি, কিভাবে শেয়ার করছি, তার দৈর্ঘ্য কত, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমাদের ক্লাসে আলোচ্য বিষয় থাকবে। এবং তোমাদের আগের দিন ক্লাসেও আমি শুরুতে বলেছিলাম যে আমাদের যে কোনো পরীক্ষা মানে এনটিপিসি সহ, মিসেলেনিয়াস সহ, পিএসসি ক্লার্কশিপ সহ বা সেন্ট্রাল বা আমাদের পিএসসি যে কোনো পরীক্ষাতে ইনক্লুডিং ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি বলতে পারি, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই পার্টটা থেকে প্রচুর প্রশ্ন আসে। কারণ জিওগ্রাফির বেসিক প্রথম এই পার্টটা হচ্ছে আমাদের স্ট্র্যাটিক পার্ট, যেটা থেকে জিওগ্রাফি ওরিয়েন্টেড না এলেও নর্মাল জিকে হিসাবেও এখান থেকে প্রচুর প্রশ্ন চলে আসে। আর ভূগোল যখন আমরা পড়তে শুরু করব তখন আমাদের প্রথম এই নলেজটা যদি না থাকে তাহলে ফার্দার টপিকগুলো আমাদের খুব একটা বোধগম্য হয় না। সাপোজ ধরো তুমি একটা কোনো নামের বানান বা কোনো কিছু একটা স্পেলিং মনে রাখবে, তো স্পেলিংটা তখনই মনে রাখতে পারবে যখন তোমার অ্যালফাবেটের একটা ধারণা হবে। তো ঠিক সেরকম আমরা যদি ভারতের অবস্থান বা তার প্রতিবেশী দেশের অবস্থান বা ভারতের প্রাকৃতিকটা না জানি, প্রাকৃতিক অবস্থানটা, তাহলে আমাদের পরবর্তী টপিকগুলো মনে রাখাটা খুবই অসুবিধাজনক হয়ে দাঁড়ায়। তো সেই জন্য প্রথমেই আমাদের বেসটাকে আমরা ক্লিয়ার করে নেব। তো চলো, আগের দিন যেমন আমরা একটা ম্যাপ শেয়ার করে তোমাদের সাথে আমি ক্লাসটা ডিসকাস করছিলাম, আজকেও সেরকম একটা ম্যাপের মাধ্যমেই আমরা ক্লাসটা একটু বোঝার চেষ্টা করব, কারণ যাতে মুখস্থ করার কাজটা কম থাকে। ওকে, চলো ম্যাপটা আমি শেয়ার করছি। দেখো, এই ম্যাপটাই আমরা আগের দিন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আচ্ছা, ম্যাপটাকে আমি একটু ছোট করে নিই, তাহলে একটু ফুল ম্যাপটা দেখতে পাবে। এগুলো একটু ইরেজ করে দিই, তা না হলে আমাদের আবার এদিক ওদিক হয়ে যাবে লেখাটা। ইরেজ করে দিয়ে দেখো ম্যাপটাকে একটু ছোট, এতটা ছোট না হলেও আশা করি এবার দেখতে পারবে ফুলটা, মানে পুরোটা যখন আমি আঁকবো আশা করি ম্যাপটা ক্লিয়ার আছে, মানে খুব একটা স্পষ্ট নয়, মানে ছোট করলাম বললে যে খুব ক্লিয়ার নয় সেটা নয়, আশা করি ক্লিয়ার আছে, দেখতে পাচ্ছ। তো এবার যেটা দেখবে যে ম্যাপে আমরা আগের দিন যে প্রতিবেশী দেশগুলো দেখেছিলাম সেই দেশগুলোর সাথে আমরা কি কি বর্ডার লাইন শেয়ার করছি, কি কি সীমারেখা শেয়ার করছি, সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু সেই আলোচনা শুরুর আগে জাস্ট ফার্স্ট অফ অল এক নজরে দেখে নেব ভারতের কোন দিকে কি কি প্রতিবেশী দেশগুলো রয়েছে, যেটা আমরা আগের দিন ক্লাসে ইন ডিটেলস করেছিলাম। জাস্ট এক নজরে দেখে নেব। দিয়ে ধরো আমরা যে স্কেলটা আগের দিন ড্র করেছিলাম সেটা হচ্ছে আমাদের নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট, এটা হচ্ছে আমাদের সাউথ ইস্ট, এটা হচ্ছে আমাদের সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে আমাদের নর্থ ওয়েস্ট। তো আমি বলেছিলাম এখান থেকে শুরু হচ্ছে চায়না মানে চীন, আমাদের উত্তর এবং উত্তর পূর্বের প্রতিবেশী দেশ। উত্তর পূর্বে চীন ছাড়াও রয়েছে আমাদের নেপাল। উত্তর পূর্বে নেপাল ছাড়াও আমাদের রয়েছে ভুটান। ওকে, পূর্বে রয়েছে আমাদের বাংলাদেশ, যেটাকে বিডি লিখলাম। এছাড়া পূর্বের এই অংশটাতে জুড়েই, পুরোটা জুড়েই রয়েছে আমাদের মায়ানমার। সাউথ ইস্টে রয়েছে আমাদের নিকোবরের তলাতে সুমাত্রা আইল্যান্ড, যেটাকে আমরা ইন্দোনেশিয়ার আইল্যান্ড বলতে পারি। এছাড়া সাউথে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ছাড়াও দক্ষিণে আমাদের আরেকটি প্রতিবেশী দেশ রয়েছে, সেটা হচ্ছে মালদ্বীপ। পশ্চিমে আমাদের, দক্ষিণ পশ্চিমে আমাদের কোনো প্রতিবেশী দেশ নেই। পশ্চিমে আমাদের শুরু হচ্ছে পাকিস্তান, এবং পাকিস্তান অনেকটাই নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম দিকে বিস্তৃত। এই দিকে আমাদের শুরু হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তান।
ঠিক আছে, আমরা নর্থ ওয়েস্ট পাঠাই। দেখো টোটাল 10টা প্রতিবেশী দেশ আমাদের রয়েছে। কোনটা কিভাবে কানেক্ট রয়েছে সেটা আমি আগের ক্লাসে ডিটেলস বলেছি, এখন আর যাচ্ছি না। তো 10টা প্রতিবেশী দেশের সাথে আমরা কি কি বাউন্ডারি শেয়ার করছি সেই প্রসঙ্গে প্রথমে আসবো। আচ্ছা, প্রথম যে দেশটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের পাকিস্তান দিয়ে আমরা শুরু করব। পাকিস্তান আমাদের খুব ফেভারিট কান্ট্রি, তো মানে এতটাই আমাদের ফেভারিট যে আমাদের এত জ্বালায় যে পাকিস্তানের জন্য আমাদের বর্ডার সিকিউরিটির জন্য প্রত্যেক বছর কোটি কোটি টাকা খরচা করতে হয়। তো সেজন্য আমাদের কাছে খুব ফেভারিট আর কি। তো সেই পাকিস্তান দিয়েই আমরা প্রথমে বাউন্ডারি লাইনটা পড়াটা শুরু করব। আচ্ছা, বাউন্ডারি লাইনের নাম জানার আগে একটুখানি আমি তোমাদের সাথে ডিসকাস করে নিই বাউন্ডারি লাইন বলতে আমরা কি বুঝি। দেখো, বাউন্ডারি লাইন অ্যাকচুয়ালি দু ধরনের হয়। একটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি বা আন্তর্জাতিক সীমান্ত, আর একটা হচ্ছে আমাদের বিজনেস বাউন্ডারি বা ট্রেড বাউন্ডারি, যেটাকে আমরা বলতে পারি। তাহলে সীমান্ত রেখা বা বাউন্ডারি লাইন বলতে আমরা যেটা বুঝি, সীমান্ত রেখা বা বাউন্ডারি লাইন মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের দুই ধরনের হয়ে থাকে নর্মালি। মানে দুটো টাইপ বলতে পারি, আন্তর্জাতিক আর একটা হচ্ছে আমাদের বাণিজ্যিক বা ট্রেড বাউন্ডারি, যেটাকে আমরা বলতে পারি। তো দুটোর মধ্যে ডিফারেন্স কি? দেখো, আন্তর্জাতিক আর বাণিজ্যিক দুটো বাউন্ডারির মধ্যে একটা হিউজ ডিফারেন্স রয়েছে। কিরকম ডিফারেন্স রয়েছে না, যেমন ধরো তোমরা হয়তো শুনেছো ওয়াগা বর্ডারের নাম হয়তো তোমরা শুনেছো। এই যে পাঞ্জাব রাজ্যটাকে দেখতে পাচ্ছ, এই পাঞ্জাব রাজ্যটার পেছনেই দেখো রয়েছে আমাদের পাকিস্তান, মানে পাকিস্তানের পাঞ্জাব আমরা যেটা বলে থাকি, ঠিক আছে। এই পাঞ্জাবেরটা হচ্ছে আমাদের ভারতের অংশ কিছুটা, এর ব্যাক সাইডটাই হচ্ছে আমাদের পাকিস্তানের পাঞ্জাব। তো এই দুটো দেশের মাঝখানে আমাদের একটা বর্ডার রয়েছে, ওয়াগা বর্ডার। আশা করি এটার নাম তোমরা প্রত্যেকেই শুনেছো, এই ওয়াগা বর্ডারটা। তো এই ওয়াগা বর্ডার আমাদের হচ্ছে বিজনেস বাউন্ডারি। মানে সাপোজ ধরো আজকে এই মুহূর্তে তোমরা যখন যে টাইমে ক্লাসটা দেখছো সেই মুহূর্তে ধরো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট সরকার বা আমাদের কেন্দ্রীয় সরকার কোনোভাবে খবর পেলো যে অ্যাটাক করতে আসছে, মানে কোনো জঙ্গি হামলা হবে এই ওয়াগা বর্ডার দিয়ে। তো সেন্ট্রাল মানে এবং খবরটা এরকম পেলো যে 1 ঘন্টার মধ্যেই ওয়াগা বর্ডার দিয়ে একটা জঙ্গি আনা হওয়ার পসিবিলিটি রয়েছে। তো সেই ক্ষেত্রে যেটা দেখা যাবে যে ওই 1 ঘন্টার মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী তার নিজস্ব কোর টিম নিয়ে, মানে আর্মি টিম নিয়ে নিজেদের মধ্যে মিটিং করে উইদাউট এনি প্রেস কনফারেন্স, মানে ভারতের কোনো জনগণ বা পাকিস্তানের কোনো জনগণ বা পৃথিবীর কোনো জনগণকে না জানিয়ে নিজেরা কোর মিটিং করে দেন অ্যান্ড দেওয়ার 8 ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে এই ওয়াগা বর্ডার, যেটা ভারতের পাঞ্জাব আর পাকিস্তানের পাঞ্জাবের মাঝখানে রয়েছে, সেটাকে ক্লোজ করে দিতে পারে। ঠিক আছে, তার জন্য আমাদের কাছে কারোর পারমিশন নেওয়া দরকার হবে না এবং পাকিস্তানকেও জানানোর দরকার হবে না। ইভেন ভারতের জনগণকে মানে আমাদের দেশবাসীকেও প্রেস কনফারেন্স করে জানানোর দরকার হবে না। এই ফেসিলিটিটা আমরা বাণিজ্যিক সীমান্ত রেখা বা যেটাকে আমরা ট্রেড বাউন্ডারি বা বিজনেস বাউন্ডারি বলি, সেই ক্ষেত্রে পেয়ে থাকি। মানে আমরা আমাদের সুবিধা মতো ওই বাউন্ডারি ওপেন রাখতে পারি, আমরা আমাদের সুবিধা মতো ওই বাউন্ডারিকে আবার ক্লোজ করে দিতে পারি। এটা অপর পক্ষের দেশও করতে পারে, মানে যখন আমাদের পাকিস্তানও এরকম করতে পারে যে পাকিস্তান নিজেদের সুবিধা মতো এই বাউন্ডারি ওপেন রাখতে পারে, আবার নিজেদের সুবিধা মতো এই বাউন্ডারিকে কি করতে পারে, বন্ধ করে দিতে পারে। কিন্তু আন্তর্জাতিক সীমান্ত রেখা যদি হয় বা ইন্টারন্যাশনাল বাউন্ডারি হলে আমরা এই কাজ করতে পারবো না। মানে ধরো আমরা ইন দা মোমেন্ট টাইম খবর পেলাম বা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট খবর পেলো যে আমাদের যে আন্তর্জাতিক সীমারেখা রয়েছে ভারত পাকিস্তানের মাঝখানে, সেখান দিয়ে আমাদের কোনো জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে। তো সেই জঙ্গি হানার সম্ভাবনা থাকলেও আমরা কি করতে পারি, বর্ডার সিকিউরিটি ফোর্স বাড়াতে পারবো, কিন্তু আমরা কোনোভাবেই বাউন্ডারি ক্লোজ করতে পারবো না। কারণ ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্লোজ করতে গেলে আমাদের ইন্টারন্যাশনাল কিছু ইস্যু দরকার। যেমন ধরো যদি আমাদের ইন্টারনাল ওয়ার হয়,
মানে যদি গৃহযুদ্ধ বাদে, যেমন শ্রীলঙ্কা কিছুদিন আগে দেউলিয়া হয়ে গেছিল, বা ধরো রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো, এরকম কোনো আন্তর্জাতিক ইস্যু ছাড়া আমরা ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্লোজ করতে পারবো না। দেখো, ভারত পাকিস্তানের দীর্ঘদিন ধরে শ্যাডো ওয়ার চলে আসে। পাকিস্তান বিভিন্নভাবে ভারতকে ডিস্টার্ব করে, কাশ্মীরে ডিস্টার্ব করে, পাঞ্জাবে ডিস্টার্ব করে, অনেকবার আমাদের প্রচুর ডিস্টারবেন্স হয়েছে, তোমরা সবাই জানো। তাও আজ পর্যন্ত কিন্তু আমরা কখনো ভারত পাকিস্তানের সাথে যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি রয়েছে ওটা ক্লোজ করতে পারিনি। কিন্তু ওয়াঘা বর্ডার মাঝে মাঝে ওপেন থাকে, মাঝে মাঝেই ক্লোজ করে দেওয়া হয়। তার কারণ হচ্ছে প্রয়োজন মতো আমরা খুলে রাখি, প্রয়োজন মতো ওপেন করতে পারি। তো এই দুটো ডিফারেন্স আমরা দেখতে পাই যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আর ট্রেড বাউন্ডারির ক্ষেত্রে। তো আমাদের যেগুলো পড়তে হবে, এবার তোমাদের একটা প্রশ্ন হতে পারে, ম্যাডাম তাহলে কি আমাদের দুটো বাউন্ডারি পড়তে হবে? হ্যাঁ, এটা বলতে পারি। এখন যে ধরনের প্রশ্ন আসে, বিশেষ করে মানে অনেক আগের প্রশ্ন থেকে এখনকার প্রশ্নের প্যাটার্ন অনেক পাল্টে গেছে। তো আমাদের মেইন পড়ার স্ট্র্যাটেজি বা মেইন পড়ার লক্ষ্য থাকবে প্রত্যেকটা প্রতিবেশী দেশের সাথে আন্তর্জাতিক বাউন্ডারি গুলো, মানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি গুলো। কিন্তু তার সাথে সাথে যে দেশের সাথে খুব গুরুত্বপূর্ণ বিজনেস বাউন্ডারি রয়েছে, সেগুলো আমি উল্লেখ করে বলে দেবো। সেগুলো একটু মনে রাখলে খুব বেটার হয়। ওকে, এবার তাহলে প্রথম আসি আমরা ভারত পাকিস্তানের সাথে। ভারত পাকিস্তানের অবস্থানটা আশা করি তোমরা প্রত্যেকে ম্যাপে ভালো করে দেখে নিয়েছো। এবার দেখো, আমি একটা চার্ট তোমাদের সামনে আনছি, যেটা আমাদের পিপিটিতে দেওয়া রয়েছে, যে আমাদের বাউন্ডারি লাইনগুলোর নাম দেখো এখানে দেওয়া রয়েছে। প্রথমেই দেখো রয়েছে ভারত এবং পাকিস্তান। যে বললাম ভারত পাকিস্তান দিয়ে শুরু করি, কারণ ভারত পাকিস্তান আমাদের খুব ফেভারিট কান্ট্রি, জ্বালায় বলে। তো এই ক্ষেত্রে দেখো, ভারত এবং পাকিস্তানের মাঝখানে তিনটে ইন্টারন্যাশনাল বাউন্ডারি আমরা লক্ষ্য করতে পারি। আন্তর্জাতিক বাণিজ্য, মানে আন্তর্জাতিক লাইন, বাণিজ্যিক বললে ভুল হবে, আন্তর্জাতিক সীমারেখা যদি বলি, তাহলে ভারত পাকিস্তানের মাঝখানে আন্তর্জাতিক লাইন বা ইন্টারন্যাশনাল বাউন্ডারি একটা নয়, তিনটে আছে। তারপরে ওরা আমাদেরকে এতটা জ্বালায়। আচ্ছা, প্রথম কোনটা আছে দেখে নি। প্রথম আছে দেখো র্যাডক্লিফ লাইন। আচ্ছা, ব্র্যাকেটে কি লেখা রয়েছে সেই প্রসঙ্গে পরে আসছি, আমি ডিটেলসে সেটা ম্যাপ দেখিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। নাম্বার 2 রয়েছে 24th প্যারালাল। নাম্বার 3 হচ্ছে লাইন অফ কন্ট্রোল। তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি তিনটে ইন্টারন্যাশনাল বাউন্ডারি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমাদের র্যাডক্লিফ লাইন, একটা হচ্ছে আমাদের 24th প্যারালাল, আর একটা হচ্ছে আমাদের লাইন অফ কন্ট্রোল। আচ্ছা, র্যাডক্লিফ লাইনটা ব্র্যাকেটে কি লেখা রয়েছে দেখো, অ্যাকর্ডিং টু দিস বাউন্ডারি লাইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান ওয়াজ পার্টিশনস ইন 1947। মানে 1947 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তখন কিন্তু আমাদের আরেকটা ইনসিডেন্টও তৈরি হয়েছিল। সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং পাকিস্তান ডিভাইড হয়েছিল, মানে দুটো দেশ আলাদা করে তৈরি হয়েছিল, এবং তার সাথে ভারতের স্বাধীনতা আমরা লাভ করেছিলাম। তো ভারত পাকিস্তান যখন দুটো দেশ ডিভাইড হয়ে গেল, তখন তো আমাদের একটা বাউন্ডারি লাইন চাই। মানে আগে ধরো আমার একটা বাড়ির পুরো বাড়িটাই আমার ছিল, বাড়িটাতে 5টা ঘর ছিল। পরবর্তীকালে বাড়িটাকে আমি দুই ভাইয়ের নামে ভাগ করে দিলাম। সেখানে দেখা যাচ্ছে যে 3টে ঘর আমার হয়েছে, 2টো ঘর অন্য কারোর হয়ে গেছে। তো সেখানে আমাকে একটা পার্টিশন ওয়াল তৈরি করতে হবে, যে এই ঘরগুলো আমার, ওই ঘরগুলো ওদের। ঠিক সেরকম ভাবে ভারত পাকিস্তান আগে একসাথে ছিল, যখন আলাদা হলো তখন আমাদের আলাদা করে কি করতে হবে, একটা বাউন্ডারি তৈরি করতে হবে। তো এখন যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, মানে যে ম্যাপটা দেখে আমরা অ্যাকচুয়ালি স্টাডিটা করছিলাম, এই যে ফুল ম্যাপটা তোমরা দেখছো, দেখো এই দিকের পুরো পোর্শনটা হচ্ছে পাকিস্তান। মানে এখন তোমরা গুগলে সার্চ করলেও যে ম্যাপটা দেখতে পাবে আর কি, ঠিক আছে? মানে এরকম নয় যে এই ম্যাপটা আলাদা, বা এখন আমরা বর্তমানে গুগলে সার্চ করলে অন্য ম্যাপ দেখতে পারি না। এখন তোমরা গুগলে সার্চ করলেও যে ম্যাপটা দেখতে পাবে, সেই ম্যাপটাই তৈরি করা হয়েছে র্যাডক্লিফ লাইন অনুযায়ী। মানে এই পুরো পোর্শনটা হচ্ছে পাকিস্তান, এবং এই পুরো জম্মু কাশ্মীরের অংশটা, বা এখন বর্তমানে যেটা আমাদের লাদাখ ইউটি আর জম্মু ইউটি, দুটো ইউটির অংশ পড়ে, এই পুরো পোর্শনটাই হচ্ছে ভারতের অংশ, ঠিক আছে? আর এই দিকের পুরো অংশটা হচ্ছে পাকিস্তান। তো যখন প্রথম ভারত পাকিস্তান ভাগ হয়, যে বর্ডার অনুযায়ী ভাগ হয়, সেটাকে আমরা বলি র্যাডক্লিফ লাইন। স্যার র্যাডক্লিফ তিনি এই ভাগটা করে এই ম্যাপটাকে তৈরি করেছিলেন। তো এই ভাগটা
মানে ওয়ার্ল্ড বেসিসে স্বীকৃত, এবং দুটো দেশ থেকেই স্বীকার করে নিয়ে নেওয়া হয়েছিল, এবং দুটো দেশ থেকে স্বীকৃতি দেওয়ার পরই এই ভারত এবং পাকিস্তানের মানচিত্র তৈরি হয় এবং দেশ ভাগ হয় এবং ভারত স্বাধীনতা লাভ করে। তার সাথে সাথে পাকিস্তানও নিজের স্বতন্ত্র রাজ্য হিসাবে, মানে রাষ্ট্র হিসাবে তাদের কাজ শুরু করে। কিন্তু কিছুদিন পরে, মানে 1962 সাল নাগাদ পাকিস্তান থেকে বলা হয় যে তাদের মনে হচ্ছে কাশ্মীরের কিছু অংশ তাদের তাদের ভারত ইল্লিগালি সেই জায়গাটা নিয়ে আছে, এবং তার জন্য তখনকার দিনে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে একটা ওরাল চুক্তি হয়, এবং সেই চুক্তি অনুযায়ী তারা বলতে শুরু করে যে তারা র্যাডক্লিফ লাইনটাকে ডিনাই করে, মানে না। তারা যেটা মানে সেটা হচ্ছে 24th প্যারালাল। এই 24th প্যারালালের আন্ডারে এই পাকিস্তান থেকে শুরু করে এই পাঞ্জাব অব্দি বর্ডারটা রয়েছে, মানে যেটা পাকিস্তান থেকে স্বীকার করছে যে পাঞ্জাব থেকে শুরু করে এই অব্দি পাঞ্জাব, মানে সরি, গুজরাট থেকে শুরু করে পাঞ্জাব অব্দি বর্ডারটা রয়েছে। জম্মু কাশ্মীরটা বর্ডারের মধ্যে পড়ছে না, তাহলে জম্মু কাশ্মীরটার ম্যাক্সিমাম অংশ অ্যাকচুয়ালি হচ্ছে পাকিস্তানে। কিন্তু ভারত থেকে তখন বলা হয় যে না, ভারত কখনোই কোনোদিনও ওটা মেনে নেবে না, ভারত র্যাডক্লিফ লাইন থেকেই স্বীকার করে। আর পাকিস্তান আবার বলে যে না, তারা র্যাডক্লিফ লাইনটাকে মানবে না, তারা 24th প্যারালালটাকেই স্বীকার করবে। এই নিয়ে দ্বন্দ্ব সেই স্টিল নাও টুডে, আজ অবধি চলছে। তাই র্যাডক্লিফ লাইনকে আমাদের ভারত থেকে মানা হয়, এবং এটা সর্ববিশ্বব্যাপী স্বীকৃত লাইন, যে লাইন অনুযায়ী আমাদের ভারত পাকিস্তান ডিভাইড হয়ে নতুন দুটো দেশ তৈরি হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে 1962 সাল নাগাদ পাকিস্তান নিজের দেশ থেকে ডিক্লেয়ার করে যে তাদের তরফ থেকে ভারত পাকিস্তানের মাঝখানের বাউন্ডারি হচ্ছে 24th প্যারালাল, বিকজ তারা র্যাডক্লিফ লাইনটাকে ডিনাই করে, এবং ভারত আবার বলে যে না, র্যাডক্লিফ লাইনটাকে আমরা মানি, 24th প্যারালালকে আমরা ডিনাই করি। ওকে, এখন 2024-এ দাঁড়িয়ে দুটোই আমরা পড়বো, যে ভারত থেকে মানা হয় র্যাডক্লিফ লাইন, পাকিস্তান থেকে মানা হয় 24th প্যারালাল। এরপরে আরেকটা আমরা বাউন্ডারি দেখতে পেয়েছি, যেটা হচ্ছে এলওসি বা কার্গিল। দেখো, কার্গিল জায়গাটা অ্যাকচুয়ালি ঠিক এরকম পজিশনে অবস্থিত, এই যেখানে ডটটা দিলাম, এইরকম জায়গাটায় কার্গিল অবস্থিত। কার্গিল যুদ্ধ যখন হয়েছিল তখন এই অংশটা কাশ্মীরের মধ্যেই ছিল। পরবর্তী ক্ষেত্রে মানে 2019-এ ভাগ হওয়ার পরে, 2019-এ 30শে অক্টোবর ডিভাইড হওয়ার পরে এটা লাদাখ ইউটির আন্ডারে চলে আসে। তো কার্গিল কিন্তু ভারতেরই জায়গা ছিল, ওরা এসে সেটাকে দখল করে নিয়েছিল, আমরা সেটাকে পুনর্দখল করে সেখানে আমরা একটা বাউন্ডারি তৈরি করেছি, যেটা হচ্ছে L.O.C, মানে যেটাকে আমরা লাইন অফ কন্ট্রোল নামে বলে থাকি। তো এটাও একটা ইন্টারন্যাশনাল লাইন হিসাবে পরে আমাদের স্বীকৃতি দেওয়া হয়। তাহলে বর্তমানে আমরা ইন্টারন্যাশনাল লাইন ভারত পাকিস্তানের মাঝখানে তিনটে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে র্যাডক্লিফ লাইন, যেটা সর্বজন স্বীকৃত এখন বর্তমানে, মানে সেই 1962 সালের পর থেকে, এবং বর্তমানে ওটা পাকিস্তান ডিনাই করে, বাট এটা সর্বজন স্বীকৃত। 24th প্যারালাল হচ্ছে পাকিস্তান ডিমান্ড করে, ইন্ডিয়া স্বীকার করে না। এলওসি মানে লাইন অফ কন্ট্রোল, যেটা কার্গিলে রয়েছে, যেটা আমরা যুদ্ধ করে জয় করে আবার সেটাকে ছিনিয়ে নিতে পেরেছি, এবং সেখানে আমরা একটা বাউন্ডারি তৈরি করেছি। এই তিনটে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এছাড়া এর সাথে যেটা মনে রাখবে, একটা বিজনেস বাউন্ডারি রয়েছে, সেটা হচ্ছে ওয়াগা বর্ডার, যেটা ঘুরতে গেলে এখানটা পাঞ্জাব ঘুরতে গেলে ওয়াগা বর্ডার ঘুরতে যেতে দেয়, মানে ওয়াগা বর্ডার অ্যাকচুয়ালি ভিজিটরদের অ্যালাউ রয়েছে, এবং ওখানে গেলে দু দেশেরই সৈন্যদের মার্চ দেখতে পাবে। ওয়াগা বর্ডার বিটুইন পাঞ্জাব অ্যান্ড পাকিস্তান, পাঞ্জাব মানে হচ্ছে ইন্ডিয়ার পাঞ্জাব, আর পাকিস্তানের পাঞ্জাব বলতে পারো। বিটুইন পাঞ্জাব অ্যান্ড পাকিস্তান আমরা বলি, বাট পাকিস্তানেরও পাঞ্জাব, মানে ভারতের পাঞ্জাব আর পাকিস্তানের পাঞ্জাবের মাঝখানে রয়েছে। এখান দিয়ে আমাদের ট্রেড করা হয়, মানে বিভিন্ন মালপত্র এক্সপোর্ট ইম্পোর্ট করা হয়। এছাড়া কোনো রকমের বর্ডার এখান দিয়ে, মানে কোনো অন্য কোনো কাজ এখানে, মানে লোকজন খুব একটা যাতায়াত করে না, এখান দিয়ে আমরা বিজনেস পারপাসে এই বর্ডারটাকে ইউজ করি। ওকে, তাহলে আমরা তিনটে ইন্টারন্যাশনাল বর্ডার পেলাম, এবং তার সাথে আমরা একটা ট্রেড বর্ডার পেলাম। এবার এখানে একটা প্রশ্ন আছে, যেটা আমি তোমাদের একটু বলে রাখি,
যেটা হচ্ছে এই তিনটে ইন্টারন্যাশনাল বর্ডার থাকলেও এই তিনটে ইন্টারন্যাশনাল বর্ডার অবধি কোনোটাই বর্তমানে আর্মিরা ইউজ করে না। তার কারণ হচ্ছে দেখো, র্যাডক্লিফ লাইনটা অনুযায়ী যদি আর্মিদের ইউজ করতে হয়, তাহলে ব্যাপারটা হয় যে পিওকে কে ক্রস করে, মানে এই পোর্শনটা পিওকে, তো কার্গিলটা এখন পিওকের মধ্যে পড়ে না, পিওকের বাইরেই পড়ে। তো এই পোর্শনটা, এই পোর্শনটা দেখো পিওকে বলছি আমরা, পিওকে বা পাক অকুপাইড কাশ্মীর আমরা বলছি। তো এই পিওকে বা পাক অকুপাইড কাশ্মীর যে অংশটা রয়েছে, এইটা অ্যাকচুয়ালি আমাদের আর্মি বর্ডারের বাইরে, মানে আর্মিরা, ভারতীয় আর্মিরা কোনোভাবেই পিওকের বাউন্ডারি ক্রস করে ভেতরে যেতে পারে না। র্যাডক্লিফ লাইন অনুযায়ী যদি আমাদের আর্মি বর্ডার থাকতো, তাহলে পিওকে ক্রস করে ভারতের আর্মিদের অ্যাকচুয়ালি এই বর্ডারে পাহারা দিতে হতো। সেটা পারে না। সেটা কেন পারে না আগের দিন ক্লাসে বলেছি। আরেকটা ব্যাপার হচ্ছে 24 প্যারালালটা তো আমরা মানি না। আর কার্গিল হচ্ছে আমাদের এই পজিশনে রয়েছে, কার্গিল হচ্ছে এইরকম পজিশনে রয়েছে। তাহলে তিনটে যে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, কোনো বর্ডার অনুযায়ী অ্যাকচুয়ালি আর্মিরা এখন পাহারা দিতে পারে না, এমনই একটা সিচুয়েশন। তো আর্মিরা অ্যাকচুয়ালি যে লাইন অনুযায়ী আমাদের এখন ভারত পাকিস্তান বর্ডারে থাকে, সেটাকে আমরা বলি অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল, বাট সেটা কোনো ঘোষিত ইন্টারন্যাশনাল লাইন নয়। দেখি বিভিন্ন বইতে লেখা থাকে ভারত পাকিস্তানের মাঝখানে বাউন্ডারি লাইন হচ্ছে অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল, বাট অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোলটা কোনো থিওরিটিক্যালি ঘোষিত লাইন নয়। কারণ যদি ওটা ঘোষিত লাইন হয়ে বলি আমরা, তাহলে আমাদের এটা মেনে নিতে হয় যে আমরা পিওকেটাকে স্বীকার করে নিচ্ছি, কিন্তু সেটা অফিসিয়ালি এখনো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ডিক্লেয়ার করেনি। তাই ওটাকে ঘোষিত ইন্টারন্যাশনাল বাউন্ডারি আমরা বলতে এখনো পর্যন্ত পারি না, বাট ওই অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল অনুযায়ী কিন্তু আর্মিরা আমাদের পাহারা দেয়। ওকে, তাহলে ভারত পাকিস্তানের তিনটে ইন্টারন্যাশনাল বাউন্ডারি এবং একটা বিজনেস বাউন্ডারি থাকা সত্ত্বেও ভারত পাকিস্তানের মধ্যে আমাদের অনেকগুলো প্রবলেম এখনো পর্যন্ত জল করছে। ওকে, চলো নেক্সট চলে আসি আমরা ইন্ডিয়া চায়না। ইন্ডিয়া চায়নার সাথে আমরা যে লাইনটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের ম্যাকমোহন লাইন। এই ম্যাকমোহন লাইন অ্যাকচুয়ালি আমাদের রয়েছে অরুণাচল প্রদেশের সাথে। ঠিক এই পোর্শনটাতে আমাদের রয়েছে ভারত চায়নার সাথে ম্যাকমোহন লাইন। ওকে, এই ম্যাকমোহন লাইন নিয়েও একটা বর্তমানে সমস্যা হচ্ছে, বর্তমানে নয় বেশ দীর্ঘ বছর ধরে সমস্যা চলছে, যে 2012 সালের ডিসেম্বর মাস থেকে চীন ভারতকে একটা মেল পাঠিয়ে ক্লেম করেছে যে অ্যাকর্ডিং টু ম্যাকমোহন লাইন, বাই ডিফল্ট ভারত এতদিন অরুণাচল প্রদেশকে ইউজ করেছে। তারা ভালো করে নথিপত্র ঘেঁটে দেখেছে যে অরুণাচল প্রদেশ অ্যাকচুয়ালি তাদের অংশ। মানে কাদের অংশ? চীনের অংশ। মানে চীনের মেন বক্তব্য হচ্ছে যে অরুণাচল প্রদেশ ওদের অংশ, ঠিক আছে, অরুণাচল প্রদেশ আমাদের অংশ নয়। বাট ভারতের অংশ, সত্যিকারের ভারতের অংশ। এখনো পর্যন্ত ভারত সরকার সেখানে রয়েছে, ওখানকার মানে জনগণ ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে, ভারত থেকে সুযোগ সুবিধা তারা পায়। কিন্তু সেই 2012 থেকে আজ পর্যন্ত স্টিল নাও টুডে অরুণাচল প্রদেশ উইদাউট ইন্ডিয়ান পারমিশন অরুণাচল প্রদেশকে, মানে চায়না অরুণাচল প্রদেশকে উইদাউট ইন্ডিয়ান পারমিশন নিজের ম্যাপে দেখায়। মানে ওদের প্রচুর সাহস, এবং এর জন্য প্রচুর পলিটিক্যাল এবং ফিজিক্যাল কারণ আছে। সেই কারণগুলোতে এই মুহূর্তে ডিটেলসে যাচ্ছি না, যখন ইন্ডিয়ার ফিজিক্যাল পার্ট পড়াবো তখন ডিটেলসে বলবো। কারণ ওটা বলতে গেলে আমাদের অলরেডি পুরো একটা ক্লাসই লেগে যাবে। প্রচুর কারণ রয়েছে, ফিজিক্যাল পলিটিক্যাল প্রচুর কারণ রয়েছে। বাট এইটুকু জেনে রাখো যে 2012 সালের ডিসেম্বর মাস থেকে স্টিল নাও টুডে চীন উইদাউট এনি হেজিটেশন এবং উইদাউট এনি পারমিশন অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট অরুণাচল প্রদেশকে নিজের দেশের অংশ হিসাবে তাদের ম্যাপে শো করে। এবং ভারতের সেখানে চুক্তি করা ছাড়া আজ এখনো পর্যন্ত যুদ্ধ করা বা তাদেরকে জোর করে ধমক টমক দেওয়ার মতো কোনো ক্ষমতা হয়নি। তার পেছনে অনেক কারণ রয়েছে, সেগুলো ইন্ডিয়া ফিজিক্যাল পার্ট পড়ানোর সময় বলবো। কিন্তু অরিজিনালি অরুণাচল প্রদেশ এখনো আমাদের আছে, ওখানে ভারত সরকারই শাসন করে। তাহলে ভারত অরুণাচল প্রদেশকে নিজের মনে করে দেখায় এবং চীনও অরুণাচল প্রদেশকে নিজের ম্যাপে দেখায়।
কিন্তু চীনের প্রভাব অরুণাচল প্রদেশে বর্তমানে প্রচুর। চীন ওখানে অবিরত ঢোকে, যেমন বাংলাদেশিরা অবিরত পশ্চিমবঙ্গে আসতে পারে, ঠিক সেরকম চায়নার লোকেরা অবিরাম অরুণাচলে ঢোকে, ওখান থেকে মিনারেল রিসোর্স নিয়ে চলে যায়, ইউজ করে। বাট ওখানকার গভর্নমেন্ট এখনো ইন্ডিয়ান রয়েছে, ওখানকার সিটিজেনশিপ কিন্তু ইন্ডিয়ানই রয়েছে ওখানকার লোকেদের। তো বর্তমানে দাঁড়িয়ে বলবো যে ভারত চীনের মাঝখানে বাউন্ডারি লাইন হচ্ছে ম্যাকমোহন লাইন, যেটা অরুণাচল প্রদেশে রয়েছে। বাট চীন ম্যাকমোহন লাইনটাকে একেবারে ডিনাই করে না, কিন্তু চীন বলেছে ম্যাকমোহন লাইন অনুযায়ী অরুণাচল প্রদেশ তাদের। তো বর্তমানে এই পরিস্থিতি আমাদের রয়েছে। তো পরীক্ষায় এলে আমরা লিখব ভারত চীনের মাঝখানে বাউন্ডারি লাইন হচ্ছে ম্যাকমোহন লাইন। এবার চলে আসি আমাদের ভারত বাংলাদেশ, মাঝখানে নেপাল আর ভুটানকে স্কিপ করলাম, তার কারণ হচ্ছে নেপাল আর ভুটানের মাঝখানে আমাদের কোনো বাউন্ডারি লাইন নেই। কারণ নেপাল ভুটানের সাথে আমাদের কোনো ইন্টারন্যাশনাল বাউন্ডারি নেই, প্রাকৃতিক বাউন্ডারি রয়েছে। তাই নেক্সট পরবর্তী পর্যায়ে চলে আসছি আমরা, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। তো ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বাউন্ডারি লাইন রয়েছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সাথে মেনলি শেয়ার করছি। দেখো এই পোর্শনটা, এই বাংলাদেশের সাথে আমাদের যে বাউন্ডারি লাইনটা রয়েছে তার মেন নাম হচ্ছে 3 বিঘা করিডোর। করিডোর, দেখো এটা আমাদের পিপিটিতেও দেওয়া রয়েছে, আমাদের চার্টে পিপিটিতেও দেওয়া আছে। এই যে দা ইন্ডিয়া চায়না যেটা সেকেন্ড বললাম সেটাও দেখো দেওয়া রয়েছে, ম্যাকমোহন লাইন, এবং অরুণাচল আছে সেটাও লেখা রয়েছে। ইন্ডিয়া এবং বাংলাদেশ 3 বিঘা করিডোর, এটা অ্যাকচুয়ালি 3 বললে বেটার হয়, 3 এর থেকে 3 বিঘা করিডোর, ঠিক আছে। আচ্ছা, এই 3 বিঘা করিডোর ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জে। মানে পশ্চিমবঙ্গের সাথেই আমরা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা শেয়ার করছি বাংলাদেশে, যেটা ভারত বাংলাদেশের মাঝখানে অবস্থিত বলতে পারি, আবার পশ্চিমবঙ্গ বাংলাদেশের মাঝখানে অবস্থিত বলতে পারি। তো এর দৈর্ঘ্য হচ্ছে, মানে 3 বিঘা করিডোরটা দৈর্ঘ্য হচ্ছে 2217, এখন নতুন আপডেট হচ্ছে 2217 কিলোমিটার, যেটাকে আমরা লংগেস্ট বাউন্ডারি অফ ইন্ডিয়া হিসেবে ঘোষণা করে থাকি। আচ্ছা, এই প্রসঙ্গে একটু ম্যাপে যাই। এই প্রসঙ্গে আমাদের দুটো দৈর্ঘ্য অ্যাকচুয়ালি পরীক্ষাতে আসে, ভালো করে লক্ষ্য করো। এই যে 3 বিঘা করিডোরটা রয়েছে, এই 3 বিঘা করিডোরের বর্তমান আপডেটেড লেন্থ হচ্ছে 2217 কিলোমিটার। ওকে, তো এই 3 বিঘা করিডোরটা কোথায় রয়েছে? ভারত এবং পশ্চিমবঙ্গের মধ্যে, বা সরি, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে, বা বাংলাদেশ বা ভারতের মধ্যে বলতে পারি। মানে লোকেশনটা পার্টিকুলার হচ্ছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ, এই পোর্শনটা, এই জায়গাটা, ঠিক আছে। তো কোচবিহারের মেখলিগঞ্জে যেখানে বাউন্ডারিটা আছে তার এরিয়া কিন্তু অ্যাকচুয়ালি 3 বিঘাই, মানে 3 বিঘা জমি, অ্যাকচুয়ালি 3 বিঘা করিডোর মানে 3 বিঘা জমি। তো 3 বিঘা জমিটারই যে দৈর্ঘ্য এতটা কিলোমিটার সেটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু দলিল বা অ্যাকর্ডিং টু নথি বা অ্যাকর্ডিং টু থিওরি অনুযায়ী, যেটা আমাদের জিওগ্রাফাররা বলেছেন বা আমাদের ভারতের যারা এইসব ব্যাপারগুলো দেখাশোনা করেন তারা বলেছেন যে 3 বিঘা করিডোরের দৈর্ঘ্য বলতে বোঝাবে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ যতটা বাউন্ডারি শেয়ার করে। ক্লিয়ার? এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে যে 3 বিঘা করিডোরটা রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহারের মেখলিগঞ্জ, এই ঠিক এই জায়গাটায়, কোচবিহারের মেখলিগঞ্জ মানে এরকম জায়গাটাতে। তো সেটা অ্যাকচুয়ালি 3 বিঘা জমি, বাট 3 বিঘা ওই জমিটার লেন্থ কিন্তু এতটা নয়। এই 3 বিঘা করিডোরের লেন্থ মানে হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ যতটা এরিয়া, টোটাল এরিয়াটা শেয়ার করছে তার দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, এছাড়া আগের দিন যেটা ক্লাস করানোর সময় বলেছিলাম যে বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গ, মেঘালয়া, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এটা ত্রিপুরা, এটা মিজোরাম, এই 1 2 3 4 5 এই 5টা রাজ্যের সাথে তার বাউন্ডারি শেয়ার করে। তো
তো এই 5টা রাজ্যের সাথে বাংলাদেশ টোটাল যে দৈর্ঘ্যটা শেয়ার করে তার দৈর্ঘ্য হচ্ছে 4096 কিলোমিটার। তাহলে এখানে আমরা দুটো দৈর্ঘ্য পাচ্ছি, একটা হচ্ছে টোটাল ভারতের সাথে বাংলাদেশ যত কিলোমিটার শেয়ার করছে, ভারতের 5টা রাজ্যের সাথে বাংলাদেশ টোটাল 4096 কিলোমিটার এরিয়া শেয়ার করছে, এটা হচ্ছে একটা টোটাল দৈর্ঘ্য। এই দিক থেকেও সব থেকে বড় বাউন্ডারি এটা। এছাড়া যদি শুধু 3 বিঘা করিডোরের লেন্থ দেখি, সেটা হচ্ছে 2217 কিলোমিটার, এই দিক থেকেও লংগেস্ট। তাহলে এর ক্ষেত্রে দুটো দৈর্ঘ্যই মনে রাখতে হচ্ছে, এবং এক কথায় মনে রাখছি, ভারত বাংলাদেশের মধ্যে যে বাউন্ডারি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের লংগেস্ট বাউন্ডারি অফ ইন্ডিয়া, মানে ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সব থেকে বড় বাউন্ডারি হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে 3 বিঘা করিডোর। কিন্তু দুটো দুটো লেন্থই সবাই কিন্তু মনে রাখছো, ঠিক আছে? একটা হচ্ছে 3 বিঘা করিডোরের লেন্থ, আর একটা হচ্ছে আমাদের পুরো ভারতের সাথে যতটা বাংলাদেশ শেয়ার করছে তার দৈর্ঘ্য 4096। ওকে, আচ্ছা নেক্সট চলে আসি ভারত এবং মায়ানমার। বাংলাদেশ কভার করে ফেললাম, নেক্সট চলে আসি আমরা ভারত এবং মায়ানমার। দেখো ইন্ডিয়া, এই যে 4 নম্বরটা রয়েছে, দেখো ভারত এবং মায়ানমার। তো ভারত এবং মায়ানমার সীমান্তে রয়েছে আমাদের 35 প্যারালাল, 35তম প্যারালাল। এইটা নিয়ে এখনো খুব একটা গন্ডগোল টন্ডগোল নেই, যাই হোক এটা একটা ভালো দিক আমাদের রয়েছে, এখন অব্দি মানে মায়ানমারের সাথে খুব একটা ঝামেলা আমাদের নেই। এরপরে চলে আসবো আমরা নেক্সট, কি রয়েছে, ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কার মাঝখানে আমাদের সেই সুপরিচিত রয়েছে পাল্ক স্ট্রেট, বা এটাকে তোমরা প্রক প্রণালী বলতে পারো, প্রক প্রণালী। ওটা একটু প্রিন্টিং মিস্টেক আছে স্পেলিংটা, বা পাল্ক স্ট্রেট, STRAITE, ঠিক আছে? এটা সুদীর্ঘ কাল ধরে রয়েছে আমাদের পাল্ক স্ট্রেট। তো ইন্ডিয়া শ্রীলঙ্কার মাঝখানে কিভাবে পাল্ক স্ট্রেটটা রয়েছে সেটা জাস্ট একটুখানি ম্যাপে একটুখানি দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো আগের ম্যাপটাতে আমরা একটু ফিরে যাই। দেখো এখানে যদি আমি একটুখানি বড় করে আঁকি, এটা মুছে দিলাম, এই যে তামিলনাড়ুটা রয়েছে না, তামিলনাড়ুর এই পোর্শনটা এইভাবে চলে গেছে, এটা হচ্ছে আমাদের রামেশ্বরম আইল্যান্ড। এই রামেশ্বরম আইল্যান্ডের এই লাস্ট পোর্শনটা হচ্ছে আমাদের ধানুষকোডি, ধানুষকোডি। এর সাথে এইভাবে কানেক্টেড রয়েছে আমাদের শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কার কানেকশনটা এইভাবে রয়েছে। এই লাস্ট অংশটা হচ্ছে আমাদের তালাই মান্নার, ঠিক আছে? এই লাস্ট অংশটা হচ্ছে তালাই মান্নার, মানে শ্রীলঙ্কার দিক থেকে লাস্ট বা ফার্স্ট অংশ বলতে পারো, সেটা হচ্ছে তালাই মান্নার। আর আমাদের ইন্ডিয়ার দিক থেকে শ্রীলঙ্কার দিকে লাস্ট অংশ হচ্ছে ধানুষকোডি। এই দুটোর মাঝখানে ঠিক এইরকম পোর্শনটায় রয়েছে আমাদের পাল্ক স্ট্রেট বা প্রক প্রণালী। এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক লাইন ভারত শ্রীলঙ্কার মাঝখানে। এই আন্তর্জাতিক লাইন ছাড়াও ভারত শ্রীলঙ্কার মাঝখানে বেশ কিছু প্রাকৃতিক বাউন্ডারি দেখা যায়, তার মধ্যে একটা হচ্ছে এই ধানুষকোডি আর তালাই মান্নারের মাঝখানে আমাদের রয়েছে অ্যাডাম ব্রিজ, যেটা নিয়ে আমাদের প্রচুর কনফিউশন হয়। এই যে মিডিলটায় ধানুষকোডি আর তালাই মান্নারের মাঝখানের কানেকশন হচ্ছে আমাদের অ্যাডাম ব্রিজ। এছাড়া আমাদের ঠিক এই পোর্শনটায় রয়েছে গালফ অফ মান্নার। এই তো ইন্ডিয়া শ্রীলঙ্কার মাঝখানে দেখবে এই পোর্শনে রয়েছে গালফ অফ মান্নার, এবং ওপর দিকটায় পাল্ক স্ট্রেটের নিচে রয়েছে পাম্বান চ্যানেল। এটা যখন আমরা ইন্ডিয়ার ফিজিক্যাল পার্ট পড়বো আমি আরো ডিটেলস একে বুঝিয়ে দেবো। তাহলে এক কথায় আমরা জেনে রাখছি, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝখানে আমাদের বাউন্ডারি লাইন হচ্ছে প্রক প্রণালী বা পাল্ক স্ট্রেট। বাট পাল্ক স্ট্রেট ছাড়াও আমরা মাঝখানে অনেকগুলোই, দেখো পাম্বান চ্যানেল তলায় আমার নোট করে দিয়ে দিয়েছি, পাম্বান চ্যানেল দেখা যায়, পাল্ক বে দেখা যায়, এগুলো দেখা যায়। এবং রামেশ্বরমের দিক থেকে হচ্ছে ধানুষকোডি, এগুলো আমাদের লাস্ট পয়েন্ট। মানে তামিলনাড়ুর দিক থেকে ধানুষকোডি হচ্ছে শ্রীলঙ্কার দিকে লাস্ট অংশ, আর তামিলনাড়ুর দিকে লাস্ট বা ফার্স্ট অংশ হচ্ছে তালাইমান্নার। এটা এখন আপাতত একটুখানি জাস্ট তোমাদের বলে রাখলাম, যেহেতু বাউন্ডারি লাইন পড়ছে, যখন ইন্ডিয়ার ফিজিক্যাল পার্ট পড়বো এটা ডিটেলস আমি একে
বোঝাবো। নেক্সট চলে আসি ইন্ডিয়ান মালদ্বীপ। ইন্ডিয়ান মালদ্বীপ হচ্ছে মাঝখানে রয়েছে আমাদের 8 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল যেটা মিনিকয় মালদ্বীপের মাঝখানে আছে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, আসছি। তার আগে চলে আসি ইন্ডিয়া এবং আফগানিস্তান। ইন্ডিয়া এবং আফগানিস্তানের মাঝখানে রয়েছে আমাদের ডুরান্ট লাইন, যার দৈর্ঘ্য হচ্ছে আমাদের মোটামুটি এখন 75 থেকে 112 কিলোমিটার পর্যন্ত ধরা হয়। 75 থেকে 112 কিলোমিটার পর্যন্ত ধরা হয়, এবং এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট বাউন্ডারি। ভারত এবং আফগানিস্তানের মাঝখানে যে বাউন্ডারি রয়েছে, যে সুপরিচিত ডুরান্ট লাইন, তার দৈর্ঘ্য মনে রাখাটা বাধ্যতামূলক, কারণ এটা সব থেকে শর্টেস্ট বাউন্ডারি। ওকে, এবং এটা যদি গুগলে সার্চ করো, এটা কিন্তু এখন ভারত আফগানিস্তানে দেখাবে না, দেখাবে ওই আজাদ কাশ্মীর আফগানিস্তান বা পিওকে আফগানিস্তান, কিন্তু আমরা ভারত থেকে এখনো বলবো ভারত আফগানিস্তান। আচ্ছা, এবার চলে আসি আমাদের মোটামুটি দেখো মানে দেশগুলো আমাদের হয়ে গেছে, একটা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ওই সুমাত্রার সাথে। এবার একটু ম্যাপটাতে ফিরে আসি, তাহলে এই বাকি যেগুলো রয়েছে সেগুলো তোমাদের একটু এঁকে আমি ঝট করে বুঝিয়ে দিতে পারবো। চলো এই ম্যাপটাতে ফিরে আসি, এগুলো একটু ইরেজ করে দিলাম। আমরা মোটামুটি প্রতিবেশী দেশ যেগুলো ছিল মেইনলি, মানে আফগানিস্তান, পাকিস্তান, দেখো এদিকটা ছিল পাকিস্তান, আফগানিস্তান, চায়না, নেপাল ভুটান তো নেই, নেপাল ভুটানের সাথে তো আমাদের কোনো বাউন্ডারি লাইন নেই। বাংলাদেশ এবং মায়ানমার, এদের সাথে কি কি বাউন্ডারি লাইন রয়েছে সেটা অলরেডি আমরা জেনে গেছি। এবার আসবো সুমাত্রা। সুমাত্রার সাথে আমরা যে বাউন্ডারি লাইনটা শেয়ার করছি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে নিকোবর আইল্যান্ডের সাথে শেয়ার করছি। নিকোবর আইল্যান্ডের যে লাস্ট অংশ, যেটাকে আমরা ইন্দিরা পয়েন্ট বলে থাকি, ঠিক সেইভাবে শেয়ার করছি। এটা হচ্ছে 6 ডিগ্রি চ্যানেল বা গ্রেট চ্যানেল। তো ভারত ও সুমাত্রা, সরি সুমাত্রা স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে, দেখো এটা আমি সুমাত্রা লিখলাম। ভারত ও সুমাত্রা, ভারত ও সুমাত্রার মাঝখানে যদি বাউন্ডারি লাইন কি, তাহলে এক কথায় বলতে পারো 6 ডিগ্রি চ্যানেল বা গ্রেট চ্যানেল। এটা কিন্তু পিপিটিতে পাবে, নোটে পাবে 6 ডিগ্রি চ্যানেল বা গ্রেট চ্যানেল। সেটাকে ভারত সুমাত্রার মাঝখানে বলতে পারো, বা ভারতের আন্দামান নিকোবরের সাথে অ্যাকচুয়ালি রিলেটেড, তাহলে আন্দামান নিকোবর সুমাত্রার মাঝখানে বলতে পারো। আবার আন্দামান নিকোবরের দেখো নিকোবরের লাস্ট অংশ, এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের ইন্দিরা পয়েন্ট আমরা বলি, নিকোবরের শেষ অংশ বা লিটল নিকোবরের অংশ, তার সাথে সুমাত্রার এই কানেকশনটা রয়েছে। তো আশা করি এই কানেকশনটা এইভাবে ছবি দেখে মনে রাখলে তোমাদের মনে রাখাটা বেটার হবে। এখানে চলে আসি মালদ্বীপ। মালদ্বীপের সাথে আমাদের বাউন্ডারি লাইনটা রয়েছে কিভাবে একটু দেখে নিই। দেখো লাক্ষাদ্বীপের অনেকগুলো দ্বীপ রয়েছে, তার মধ্যে টোটাল দ্বীপ হচ্ছে 36টা। 35টা দ্বীপ এরকম ভাবে কাছাকাছি কাছাকাছি অবস্থিত, একটা দ্বীপ অনেকটা দূরে অবস্থিত, যার নাম হচ্ছে মিনিকয়। এই মিনিকয় আর মালদ্বীপের মাঝখানে অ্যাকচুয়ালি রয়েছে আমাদের বাউন্ডারিটা, যেটা হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। তো যখন এই ডিগ্রি চ্যানেল গুলো পাবে, তখনই মনে রাখবে এগুলো কিন্তু আমাদের ওয়াটার বাউন্ডারি। আমি আগের দিন পড়ানোর সময় বলেছিলাম যে আমাদের 7টা আছে ল্যান্ড বাউন্ডারি, আর 3টে মানে শ্রীলঙ্কা, সুমাত্রা আর মালদ্বীপ, এই 3টে প্রতিবেশী দেশ আমাদের সাথে ওয়াটার বাউন্ডারি দ্বারা কানেক্টেড, যাদেরকে আমরা ইনডাইরেক্ট প্রতিবেশী দেশ বা পরোক্ষ প্রতিবেশী দেশ বলে থাকি। তো সুমাত্রাও দেখো 6 ডিগ্রি চ্যানেল বা গ্রেট চ্যানেল রয়েছে। 6 ডিগ্রি চ্যানেল বা ডিগ্রি চ্যানেল মানে ওটা জানবে ওয়াটার বাউন্ডারি। যেখানেই ডিগ্রি চ্যানেল করবে কোনো বাউন্ডারির নাম, মনে রাখবে ওটা হচ্ছে জলপথের বাউন্ডারি। তো ঠিক সেরকমই মালদ্বীপের সাথে ভারতের আমরা যে বাউন্ডারিটা শেয়ার করি, সেটা আমরা বলছি 8 ডিগ্রি চ্যানেল। বাট 8 ডিগ্রিটার অবস্থান দেখে নাও ঠিক এরকম ভাবে, মানে লাক্ষাদ্বীপের মধ্যে লাস্ট দ্বীপ যেটা মিনিকয়, তার সাথে কানেক্ট রয়েছে মালদ্বীপের 8 ডিগ্রি। আর লাক্ষাদ্বীপের বাকি দ্বীপগুলোর সাথে মিনিকয়ের আরেকটি বাউন্ডারি রয়েছে, সেটা হচ্ছে 9 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি লাক্ষাদ্বীপের মধ্যে আমরা দুটো বাউন্ডারি দেখতে পাই। লাক্ষাদ্বীপ পুরোটাই কিন্তু ভারতের অংশ। লাক্ষাদ্বীপের টোটাল 36টা দ্বীপ আছে, তার মধ্যে একটা দ্বীপ, লাস্ট যে দ্বীপটা মিনিকয়, সেটা অনেকটা দূরে অবস্থিত।
মিনিকয়ের সাথে ডাইরেক্টলি বাউন্ডারি শেয়ার করছে আমাদের মালদ্বীপ, সেটা হচ্ছে 8°। আর মিনিকয়ের সাথে লাক্ষাদ্বীপের যে বাকি দ্বীপগুলো বাউন্ডারি শেয়ার করছে সেটা হচ্ছে 9°। দুটোই কিন্তু 9°টাকে এখানে বোঝা যাচ্ছে, এখানে আবার লিখলাম দেখো। তো 9°, দুটোই কিন্তু আমাদের ওয়াটার বাউন্ডারি। ওকে, আর দুটো পয়েন্ট আমরা দেখতে পাই, আর দুটো আমাদের বলতে পারি যে দুটো আমরা বাউন্ডারি দেখতে পাই। সেটা আমাদের হচ্ছে আন্দামান নিকোবরের বাউন্ডারি। সেটা কি আমরা কোথায় আঁকি, কোথায় আঁকলে আমাদের ভালো হয়? আচ্ছা, আমি এখানে একটু ছোট করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই সাইডটাতে একটু ছোট করে লিখলে ভালো হয়। এটা আমি ইরেজ করে দিচ্ছি। ওকে, এই পোর্শনটা আশা করি সবাই দেখে নিয়েছো। এটা ইরেজ করে দিয়ে আমি এখানে একটু ছোট করে আঁকছি। দেখো, আন্দামানের পজিশনটা কিভাবে রয়েছে। এটা হচ্ছে আমাদের নর্থ আন্দামান, এটা হচ্ছে আমাদের মিডল, এটা হচ্ছে আমাদের সাউথ, এটা হচ্ছে আমাদের লিটল আন্দামান। দাঁড়াও, এটা হচ্ছে নর্থ, এটা মিডল, এটা হচ্ছে আমাদের সাউথ, এইটা হচ্ছে আমাদের লিটল আন্দামান। এরপরে আমাদের একটা বাউন্ডারি থাকছে, এরপরে আমাদের একটা বাউন্ডারি থাকছে, সেটা হচ্ছে 10° চ্যানেল। এরপরে আমাদের শুরু হচ্ছে নিকোবরের কার নিকোবর, কার নিকোবর। তারপরেটা হচ্ছে গ্রেট, GREATE, গ্রেট নিকোবর। তারপরেরটা হচ্ছে লিটল নিকোবর। এই টোটাল হচ্ছে আন্দামান নিকোবরের ভাগ। ঠিক আছে, তো নর্মালি আমরা বলে থাকি আন্দামান আর নিকোবরের মাঝখানে আমাদের একটা ওয়াটার বাউন্ডারি রয়েছে, সেটা হচ্ছে 10° চ্যানেল। এছাড়া আমরা যেটা বলতে পারি লিটল আন্দামান, লিটল আন্দামান আর কার নিকোবরের মাঝখানেও 10° অবস্থিত। তাহলে যখন 10° বাউন্ডারি লাইনটা মনে রাখছো, তখন মনে রাখছো দুটো ভাবে, আন্দামান আর নিকোবরের মাঝখানে, অথবা নিকোবরের লিটল নিকোবর আর আন্দামানের কার, সরি উল্টো বললাম, আন্দামান আর নিকোবরের মাঝখানে 10°, অথবা লিটল আন্দামান অ্যান্ড কার নিকোবরের মাঝখানে রয়েছে আমাদের 10°। ঠিক আছে, মানে দুটো ভাষাতে আমাদের পরীক্ষায় আসতে পারে। ওপরের গুলো আন্দামান, নিচের গুলো নিকোবর, মাঝখানে 10° চ্যানেল। ম্যাক্সিমাম বইতে আন্দামান আর নিকোবরের মাঝখানে 10°, এটাই পড়বে। কিন্তু এর থেকে আমরা এক্সট্রা যেটা জেনে রাখবো, 10° আন্দামান নিকোবর অথবা লিটল আন্দামান অ্যান্ড কার নিকোবরের মাঝখানে অবস্থিত। লিটল আন্দামানের ওপরে অবস্থিত আর একটা বাউন্ডারি, সেটা হচ্ছে আমাদের ডানকান প্যাসেজ বা ডানকান প্রণালী বলতে পারি। সেটা আমরা দুটো ভাগে বলতে পারি, সাউথ আন্দামান বা লিটল আন্দামানের মাঝখানে রয়েছে, অথবা এই তিনটেকে মিলিয়ে আমরা একসাথে বলি গ্রেটার আন্দামান, গ্রেটার আন্দামান। তো গ্রেটার আন্দামান আর লিটল আন্দামানের মাঝখানে রয়েছে ডানকান প্যাসেজ, অথবা সাউথ আন্দামান আর লিটল আন্দামানের মাঝখানে রয়েছে ডানকান প্যাসেজ। ওকে, তো এগুলো মুখস্থ না করে যদি আমার মতো একটু ম্যাপের মধ্যে ছবি এঁকে এটা মনে রাখো, আমার মনে হয় মনে রাখাটা বেটার হবে। কারণ দেখো, তোমরা চার্ট হিসাবে এই পুরো বাউন্ডারি চার্টটা তোমরা পেয়ে যাবে। এরকম একটা চার্ট, বাউন্ডারি চার্ট যে কোনো বইতে অ্যাভেলেবেল, বা আমাদের সাথে যখন ক্লাস করছো তখন তোমরা এটা পেয়েই যাচ্ছ। কিন্তু এটা মুখস্থ না করে ঠিক যেভাবে ম্যাপে প্লট করে বাউন্ডারি গুলো অ্যাকচুয়ালি কোথায় রয়েছে, কোনটা দীর্ঘতম, কোনটা ছোট, কোনটা ক্ষুদ্রতম বাউন্ডারি, এবং বিশেষ করে ওয়াটার বাউন্ডারি গুলোর পজিশন কিভাবে রয়েছে, যেমন করে এঁকে বোঝালাম, সেরকম ভাবে যদি মনে রাখো কোনোদিন আর ভুলবে না, এইটুকু বলতে পারি। ওকে, তো পুরো বাউন্ডারি চ্যাপ্টারটা কমপ্লিট দুটো ক্লাসে, আগে একটা ক্লাস নিয়েছে, আজকের ক্লাসে। আশা করি বুঝতে পেরেছো। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী আরেকটি টপিক নিয়ে আরেকটি ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই আমার দেখা হবে।